সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিল। বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা। আর এরই মধ্যে 21শে এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছে চাকরি প্রার্থী ও চাকরিহারা ঐক্য মঞ্চ। আর এসবের মধ্যে বিরোধীদের হাতিয়ার এখন কুণাল ঘোষের মন্তব্য, যে মন্তব্য কুণাল ঘোষ করেছিলেন গত বছর এবিপি আনন্দে এসে। পার্থ চট্টোপাধ্যায় যুক্ত দুর্নীতির সঙ্গে জানত দল। আবার ফিরহাদ হাকিমও গতকাল বললেন পার্থ লজ্জার। কিন্তু প্রশ্ন থাকছে অবশ্যই যে দায় কার, এবং তারই পাশাপাশি আরো একটা প্রশ্ন যে দোষ কি শুধুই পার্থ চট্টোপাধ্যায়ের? আর অন্যদিকে আগামীকাল রামনবমী, আর তার আগে হাওড়ায় অস্ত্র মিছিল, শহর থেকে জেলা পোস্টারে পোস্টারে ছয়লাভ, অশান্তি রুখতে কড়া পুলিশ। আলোচনা শুরু করব, তবে শুরুতেই বিষয় টাকার বিনিময়ে চাকরি, সব জানত দল। এবিপি আনন্দে আগেই বিস্ফোরক কুণাল ঘোষ। 26,000 চাকরি বাতিল, তাও দায় নিতে নারাজ এসএসসি। কি বলছেন চেয়ারম্যান? চেয়ারম্যান বলছেন যে সুপ্রিম কোর্টকে তথ্য দিয়েছিলেন কিন্তু সন্তুষ্ট করতে পারেনি। আর এই একই সুর শোনা গেছে কিন্তু শিক্ষামন্ত্রীর মুখেও। আন্দোলনে চাকরিহারারা 21শে এপ্রিল এবার নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তিনি। তারা কিন্তু তার আগে অবশ্যই মুখ্যমন্ত্রী এসে যেন সমাধান সূত্র বের করে দেন, এই কথাও বলেছেন। এরই পাশাপাশি হাতে দা তরোয়াল, রামনবমীর আগের দিনই হাওড়ায় অস্ত্র মিছিল। অশান্তি এড়াতে সংবেদনশীল এলাকায় এবার কড়া নজরদারি পুলিশের, অর্থাৎ পুলিশ প্রস্তুত রয়েছে। আগামী কি হয় সেদিকে অবশ্যই নজর থাকবে। কিন্তু আজকের আলোচনা শুরু করব, তবে যে প্রশ্নটা রাখছিলাম যে এতগুলো শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল, তার দায় কে নেবে? দায় কি যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে তাদের? এই দায় নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন বিরোধীরা কুণাল ঘোষের মন্তব্য হাতিয়ার করছেন। কেন জানেন? কারণ গত বছর অর্থাৎ 2024-এ এবিপি আনন্দে এসে কুণাল ঘোষ বলেছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতির সঙ্গে যুক্ত, এটা দল জানত। 2024-এর 1 মে এবিপি আনন্দ সম্পাদক সুমন দেকে দেওয়া সাক্ষাৎকারে এরকমই বিস্ফোরক দাবি করেছিলেন কুণাল ঘোষ। ঠিক কি বলেছিলেন আসুন দেখে নিন। পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত, এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল। বলছো কি? পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন, এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল। এটা 2021-এর ভোটের আগে থেকে খবর ছিল। সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়নি, এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন। কিন্তু এই ঘটনাগুলো দল তাহলে বাড়তে দিল কেন? এই যে না, তুমি এখনো যা বলেছো সেটাই যথেষ্ট। তার কারণ হচ্ছে এই এত বড় শিক্ষা দুর্নীতি, যার জন্য আজকে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেছে। এত বড় শিক্ষা দুর্নীতি, যার পেছনে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে, সেই খবর আগাম দলের কাছে ছিল, এবং 2021-এর নির্বাচনের আগে থেকে তো মারাত্মক। আমি তোমার আর একটা কথা বলছি, নামটা বলবো না। আমি তখন জেলে বসে আছি, প্রেসিডেন্সি জেলে। বেশ, এক অফিসার আর একজন মানে অর্ডারকে নিয়ে এলেন। তো অর্ডারকে নিয়ে এলেন কি না, শিক্ষকের চাকরি হচ্ছে, কুণালবাবু একটা হেল্প করে দিতে হবে। তৃণমূলের এক নামকরা নেতা 7.5 লক্ষ টাকা চেয়েছেন। আমি 5 লাখ জোগাড় করতে পেরেছি, আমার আত্মীয়। আপনি যদি একটা চিরকুট লিখে দেন, তাহলে যদি বাকিটা মকুব করে দেয়, ঘুষের যদি ডিসকাউন্ট হয়, কারণ আমি কোনোভাবে আর টাকাটা জোগাড় করতে পারছি না। তার মানে সেই লোক এখনো গরাদের বাইরে আছে। তিনি পার্থ চট্টোপাধ্যায় নন, তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন। মন্ত্রিসভার মধ্যে রয়েছেন, মন্ত্রিসভার সদস্য। কেউ না কেউ তো অন্যায় করেছে, চাকরি পেয়েছে। কিন্তু বাকিদের একটা ভয়ঙ্কর কষ্টের মধ্যে পড়ে গেছে। একদম আমার কোথাও মনে হচ্ছে বিরোধীরা জট পাকিয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, সব ঠিক, কিন্তু চুরি ডাকাতি যখন এখান থেকে হয়ে লণ্ডভণ্ডটা হয়েছে, আমাদের কোনো ব্যক্তি, তারা প্রশাসনে থাকুন বা কোনো ডিপার্টমেন্টে থাকুন, এসএসসি হোক বা এসএসসির অভিভাবকরা হোক, তারা যদি একটু সদিচ্ছা দেখিয়ে এই ছেলেমেয়েগুলির সঙ্গে বসতেন,
আজ এই প্রবলেম সলভ হয়ে যেত। 13 থেকে 16-র মধ্যে তুমি জেলের মধ্যে বসে তোমার ঘুষের ডিসকাউন্টের অ্যাপিল পাচ্ছ, অর্থাৎ তখন এই বেআইনি পথের সমস্ত রিক্রুটমেন্ট অর্থাৎ ঘুষ নিয়ে চাকরি দেওয়ার যে ট্রেন্ডটা সেটা শুরু হয়ে গেছে। এবং তাতে একেবারে রাজ্যের মন্ত্রী যুক্ত, যিনি এখনো রাজ্যের মন্ত্রী আছেন, এখনো রাজ্যের মন্ত্রী, সম্ভবত 16 সালটা এখনো তিনি রাজ্যের মন্ত্রী। এবং 2021 সালের আগে আমাদের দলের কাছে স্পষ্ট খবর ছিল এই পার্থ চট্টোপাধ্যায় বিপুল টাকা তুলছেন, এবং কোন কোন লোকের মাধ্যমে তুলছেন, কোন জেলায় তুলছেন, এই খবর পর্যন্ত কিন্তু ছিল। কিন্তু এর কোনো প্রশাসনিক বা অন্য কোনো ব্যবস্থা হয়নি। অর্থাৎ ভাবতে পারছেন এত বড় একটা শিক্ষায় দুর্নীতি, যেখানে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল, তারা কি করবেন বুঝতে পারছেন না, কান্নায় ভেঙে পড়ছেন। সেখানে গত বছর কুণাল ঘোষ একেবারে এবিপি আনন্দে এসে তিনি বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় যে দুর্নীতির সঙ্গে যুক্ত সেটা দল জানতো। এমনকি তিনি এও বলছেন যে কোন কোন লোকের কাছ থেকে কোন কোন জেলায় টাকা নিয়েছেন তাও নাকি দল জানতো। সমীর দা, মানে এখানে যখন দায় নিয়ে প্রশ্ন উঠছে, দায় কার? কারণ এসএসসি বলছে সন্তুষ্ট করতে পারেনি, শিক্ষামন্ত্রী বলছে হ্যাঁ তথ্য দিয়েছিলাম সন্তুষ্ট করতে পারেনি, কার্যত দায় ঝাড়ার চেষ্টা। অর্থাৎ কোথাও গিয়ে মানে এটা বলতেই হয়, যারা যোগ্যভাবে চাকরি পেল দায়টা তাহলে তাদের, মানে তারা কেন চাকরি পেল এখন সেটাই প্রশ্ন। যদি কুণালবাবুর বক্তব্য যা দীর্ঘদিন আগেরই বক্তব্য, এই বক্তব্যের সত্যতা নিশ্চয়ই পার্টির মধ্যে আলোচনা হবে। কুণালবাবু নিজে সেই দলের সঙ্গে যুক্ত এবং যে কথাগুলো বলছেন, এবং স্বাভাবিকভাবে দেখুন পার্থ চট্টোপাধ্যায় কিন্তু নিশ্চিত কিছু করেছেন বলেই কিন্তু জেলে আছেন, এবং তার সাথে যারা যারা যুক্ত তাদের এই আপনারা যে বিষবৃক্ষটি দেখাচ্ছেন তার মধ্যে তাদের ছবি আমরা দেখতে পাচ্ছি এবং অর্থও দেখতে পাচ্ছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এটা তো ঘটনা, 26,000-এর মধ্যে বেশ কিছু তালিকা, প্রায় 6,000-এর উপরে এসএসসির চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, তিনি জমা দিয়েছিলেন সুপ্রিম কোর্টে এবং কোর্টে, হাইকোর্টে। স্বাভাবিকভাবে তারপরেও যারা যোগ্য এবং অযোগ্য, অর্থাৎ পরীক্ষা দিতে পারবে আর পরীক্ষা দিতে পারবে না, দুটো ভাগই যখন করা গেল, তাহলে তখন কার চাকরি থাকবে কার চাকরি থাকবে না এই ভাগটা কেন করা গেল না? এইটা আমার একটা নিজের প্রশ্ন। এটাই তো কথা ছিল, সমস্ত কোর্টের নির্দেশেই সুপ্রিম রায় যেটা এসছে তাতে সবাই চাকরি চলে গেল। আসল কথা মানে কি বলবো, এখানেই তো প্রশ্ন, সুপ্রিম কোর্ট তো এখানেই প্রশ্ন তুলেছে, যেভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, বৃহত্তর পরিসরে দুর্নীতি হয়েছে, মানে চাল কাকরের সঙ্গে এমন ভাবে মিশে গেছে যে সেটা আলাদা করা সম্ভব হয়নি। সুপ্রিম কোর্টকে আমরা মান্যতা দেই এবং তার শ্রদ্ধা সম্মান, আমরা তাকে সবসময় সেই বিশ্বাস আস্থা আছে, কিন্তু এরকম একটা ঘটনা আপনি বলতে চাইছেন দায় এসএসসির নয়, দায় সরকারের নয়? না না, উভয়েরই কারো না কারো দায় আছে বলেই তো এই ঘটনা ঘটেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এসএসসি যদি অটোনোমাস হয় তাহলে তার দায়িত্বে নিশ্চয়ই মন্ত্রী ছিলেন বা মন্ত্রী আছেন, শিক্ষা দপ্তরের মাধ্যমেই তো এটা হচ্ছে, এবং সে অটোনোমাস বডিতে যদি তার নিজস্বতা যদি রাখতেন তাহলে আজকে এই দুর্নীতিটা সামনে আসতো না। নিজস্বতা আমি এখান থেকে মানে এটা শুনে আপনার ভালো লাগবে, এখনো সমীর দা অন্তত মানে বাম বিজেপির কথা বলেনি। দেখুন, দায়কার নিয়ে যখন প্রশ্নটা হচ্ছে দেবস্মিতা, সবার আগে বলি যিনি 2016 সালে বলেছিলেন যে 294 কেন্দ্রে আমি প্রার্থী, দায় তার। যিনি বলেছিলেন যে আমাকে দেখে, আমার মুখ দেখে ভোট দাও 2016 সালে, দায় তার, কারণ এসএসসির এই দুর্নীতি 2016 সালের দুর্নীতি, তাহলে দায় তারও। আর বারে বারে এই কথাটা বলছেন যে এই বিষবৃক্ষর মগডালে কে বসে আছে, আগে ওটার খোঁজ করতে হবে। তো বলছেন আমার দায় নেই, এসএসসির দায় নেই, সব দায় নাকি কোর্টের। আদালত দুর্নীতির মধ্যে যা অবস্থা করে রেখেছিল, আদালত স্পষ্ট এক একটা লিস্ট দিয়ে দেখিয়েছে। সম্ভবত দেবস্মিতা 37 নম্বর যে পয়েন্টটা রয়েছে, ক্লাস 9 এবং 10-এর মধ্যে 1100 তাদের মধ্যে প্রার্থী নেওয়ার কথা ছিল, অ্যাপয়েন্টমেন্ট লেটার গেছে 1200 সামথিং, অর্থাৎ 1076 জনের বেশি। কি করে হতে পারে? এটা কোন লজিকে? ভ্যাকেন্সির থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার বেশি, কারণ ওই যেগুলো ছিল সেগুলো হচ্ছে টাকা দিয়ে নেওয়া, এবং এই অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে আড়াল করতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সবগুলোকে, সবাইকে, সবার জীবন জীবিকা ভবিষ্যৎ অন্ধকারের কিনারায় টেলে দিলেন। আর শেষ কথা, এই এক পাঁচালি পড়ছে না অটোনোমাস করে, যোগ্যদের চাকরি গেল কেন সেটাই আপনি বলুন না। আরে আপনি বলুন না, যোগ্যদের চাকরি গেল কেন, এর মধ্যে কি আছে?
নিশ্চয়ই আপনাকে ক্লিয়ার করতে হবে। আপনি তো দুর্নীতিকে বলছেনই, ঠিকই বলছেন। কথা বলবেন না, লজ্জা করে না। আরে লজ্জার কিছু নয়, আপনি আমাকে যুক্তি দিয়ে বোঝান এই ধরনের। দেখুন আপনি কিভাবে কি করছেন আমি তো সে খোঁজ নিচ্ছি না। আপনি দুর্নীতির প্রশ্ন যখন করছেন তাহলে যোগ্যদের কথা কেন বলছেন? পুরো সব আপনাকে বলতে দেব না। অটোনমাসের ফ্যালাসিটা বলছে, অটোনমাস বাকিদেরও রিঅ্যাকশন নেব। তবে আমি আসবো, কেয়াদি আসবো। তবে আজকে কুণাল ঘোষের বক্তব্য আপনাদের সামনে রাখতে হবে, কারণ কেয়াদি আসবো। কারণ গত বছর একেবারে কুণাল ঘোষ তিনি এবিপি আনন্দে এসে বলেছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতির সঙ্গে যুক্ত, তা দল জানতো। আজ কি বললেন কুণাল ঘোষ, দেখুন। যখন বলেছিলাম, এক জিনিস তো বারবার বলা যায় না, আমি যখন বলেছিলাম যে দিনটায় বলেছিলাম সে তখনকার বিষয়। আজকে এ নিয়ে আমি একটি মন্তব্যও করব না, আমি ওই লাইনেই থাকবো যে পার্থবাবুর নাম যদি আমি বলে থাকি বা কিছু বলে থাকি, ডিমার্কেশন লাইনটা স্পষ্ট। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের তদন্ত, শাস্তি, সমালোচনা, নিন্দা একটা পার্ট, আর যোগ্য অযোগ্য মিশিয়ে দিয়ে যোগ্যদেরও চাকরি খাওয়ার রাজনীতি এটা সম্পূর্ণ আলাদা পার্ট। ফলে এই দুটোকে কোনো জায়গায় মেশানো যাবে না। যেটা প্রাক্তন শিক্ষামন্ত্রী হোক বা যারাই হোক, তারা শাস্তি পাক, কঠোরতম শাস্তি পাক, তদন্ত হোক, সরকার দল পাশে থাকবে না, এটা একটা পার্ট। আবার এখানে অযোগ্য এবং যোগ্য মিলিয়ে দিয়ে যোগ্যদেরও চাকরি খেয়ে নেওয়া, কিছু আইনজীবী নাচলেন, কিছু পার্টি নাচলেন, এবং হাইকোর্টের এই সুপ্রিম কোর্টের রায়টাও দুর্ভাগ্যজনক। টাকা ফেরত দেওয়াটা তারা আলাদা করতে পারছেন, কিন্তু চাকরি খাওয়াটা তারা আলাদা করলেন না। ফলে এই জায়গাটায় দাঁড়িয়ে যারা এর মধ্যে, যাদের বিরুদ্ধে বা যারা কি অনিয়ম করেছেন বলে অভিযোগ, তাদের সমালোচনা 100 বার থাকবে। দেবাশিস দা, মানে সেই ঘুরে ফিরে পার্থ চট্টোপাধ্যায়ের কথা উঠে আসে একেবারে। কুণাল ঘোষ তিনি গত বছর বলেছিলেন, এবার হুমায়ুন কবির বলছেন যেন পার্থ চট্টোপাধ্যায়কে দলে ফেরত নেওয়া না হয়। এবং প্রশ্নটা হচ্ছে শুধুই কি একা পার্থ চট্টোপাধ্যায়, মানে এখানে এই প্রশ্নটা উঠছে কারণ ববি হাকিম অর্থাৎ ফিরহাদ হাকিম তিনি বলছেন পার্থ চট্টোপাধ্যায় আমাদের লজ্জার। কিন্তু দায়টা কার? এই প্রশ্নটা সব থেকে বড়। দায়টা তাহলে যারা যোগ্যভাবে চাকরি দিল, কঠিন পরীক্ষায় দিয়ে চাকরি পেল তাদের, কারণ দায় কোর্টের অনেক সময় এটাও বলা হচ্ছে, কিন্তু যারা দুর্নীতি করলো তাদের দায় নয়। দায়টা একটা নির্দিষ্ট জায়গায়, সারা রাজ্যের মানুষ জানেন, দায়টা হচ্ছে তৃণমূল শাসিত রাষ্ট্র ব্যবস্থা, দায় একেবারে নির্দিষ্ট হবে তার। এক, 2 নম্বর হচ্ছে এখানে একটা সামান্য অভিজ্ঞতার ভিত্তিতে কথা বলি। প্রত্যক্ষভাবে 2 দশক আগে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে এই ধরনের একটা সংস্থার আমি দায়িত্ব থেকে কাজ করে এসেছি। এতদিন ধরে যে কথাবার্তা হচ্ছে এটা অ্যাবসলিউটলি ডিরেকশনকে ভুল দেখে নিয়ে যাওয়া হচ্ছে। ওএমআর শিটের হার্ড কপি নাও পাওয়া যেতে পারে, কিন্তু যেটাকে ইমেজ বলা হচ্ছে বেসিক্যালি বাজে কথা। ওএমআর শিটের সফট কপি এটা অ্যাবসলিউটলি থাকতে বাধ্য, আজও আছে। এই যে তালিকা দিয়ে এটা ফেইলিয়ার সরকারের এবং স্কুল সার্ভিস কমিশনের, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যে তালিকা দেওয়া, অযোগ্য তালিকা দিয়ে কনভিন্স করতে পারলো না কোর্টকে যে এই তালিকাটা অযোগ্য। কেন কনভিন্স করতে পারলো না? কারণ সেই তালিকা দেওয়ার সময় তাদের মধ্যে একটা জিনিসের অভাব ছিল, সেটা হচ্ছে সততা, সেটা হচ্ছে দুর্নীতি মুক্ত একটা অবস্থান। কারণ যে সময় ওটা দিচ্ছে ঠিক একই সময় একটা ফুল ক্যাবিনেট সিদ্ধান্ত করছে যে সুপার নিউমেরিয়া পোস্ট তৈরি করব, যারা ভিন্নতরভাবে চাকরি পারে। ভিন্নতরভাবে মানে একটা রাজ্যের দপ্তরে থেকে মন্ত্রী এবং রাষ্ট্র ব্যবস্থা বলছে ভিন্নতরভাবে যারা চাকরি পেয়েছে, একটা চাকরি পাওয়ার ক্ষেত্রে একটাই পদ্ধতি, যে প্রতিষ্ঠানটাকে নিয়ে আমরা আলোচনা করছি 97-এর অ্যাক্ট, 1998 থেকে 2010 1 লক্ষের বেশি মানুষের চাকরি হয়েছে। কথাটাই তো বলবো, ঠিকই বলছেন, কিন্তু ত্রিপুরাতে যে 10,000 লোকের চাকরি চলে গেল কোন সরকার? এখানে নির্দিষ্ট আলোচনা হবে। যে আলোচনাটা ছিলেন, আপনাদের দল ছিল, আমি কোন দলের সঙ্গে জাস্টিফাই করছি না। যে আলোচনাটা হচ্ছে সেটা সব সময় জাস্টিফাই পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস, আপনি যখন একটা সিস্টেমের কথা বলবেন, আপনাকে 98 সাল থেকে 1 লাখের বেশি মানুষকে ওএমআর সিস্টেমে নিয়োগ করেছে, পুড়িয়ে দিয়েছে। কিন্তু কোন অবস্থায় ওএমআর সিস্টেমের তথ্য কিন্তু যখন এসএসসি আজ এটা কোন ডকুমেন্ট দিচ্ছে অযোগ্যদের তথ্য রয়েছে, তাহলে যোগ্যদের একেবারে মানে দেবাশিসদা বলছে যে তথ্য এসএসসি সুপ্রিম কোর্টে দিয়েছে সেখানে সততার অভাব ছিল, দুর্নীতিমুক্ত, এটা প্রমাণ করতে ব্যর্থ এসএসসি, তার জন্য সন্তুষ্ট করতে পারেনি সুপ্রিম কোর্টকে। কিন্তু এর জন্য কাদেরকে খেসারত দিতে হচ্ছে? যারা সঠিকভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেল, ওই যোগ্য চাকরি প্রার্থীগুলোর, তারা এখন রাস্তায় কান্নায় ভেঙে পড়ছেন।
ইতিমধ্যেই চাকরিহারারা তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন, সেই ছবিও আপনাদের সামনে রেখেছিলাম। আর তারা নবান্ন অভিযানেরও ডাক দিয়েছে, অর্থাৎ এই যে চাকরি বাতিলের ঘটনা, সেই ঘটনায় নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। এমনকি তাদের তরফে এও বলা হয়েছে যে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। মহানন্দাদি, দেখো, যারা যোগ্য তারা শাস্তি পেল, প্রশ্ন হচ্ছে যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে তো? এটা সারা রাজ্যের কাছে, সমস্ত দেশের কাছে প্রশ্ন। কয়েকটা কথা বুঝতে হবে। বিচারের ফল অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু বিচার হচ্ছে একটা পদ্ধতি, একটা প্রক্রিয়া, যার জন্য তথ্য লাগে, প্রমাণ লাগে। কতগুলো কথা খুব পরিষ্কার। টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে, বিক্রি হয়েছে চাকরি, ওএমআর নষ্ট হয়েছে এবং নিয়োগ শেষের আগে নষ্ট করা হয়েছে। এখানে কতগুলো কথা বুঝতে হবে। ডিজিটাল প্রতিলিপি নাকি নেই, এটা বিশ্বাসযোগ্য নয়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে উত্তরপত্র রাখার কতগুলো নিয়ম আছে। কেন্দ্রীয় নিয়মে 10 বছর, বাম আমলে আমাদের রাজ্যে রাখার কথা ছিল 3 বছর, সেটাকে পরবর্তীকালে পরিবর্তন করে করা হয়েছে 1 বছর। কিন্তু ডিজিটাল প্রতিলিপি রাখা হবে সেটাও কিন্তু ক্লজে বলা আছে, কোনোটা মানা হয়নি। এবার একটা কথা বলি যে স্কুল সার্ভিস কমিশন স্বশাসিত সংস্থা, ভারতবর্ষে অনেক স্বশাসিত সংস্থা আছে, এনটিও স্বশাসিত, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্বশাসিত, কিন্তু গভর্নমেন্টের কন্ট্রোল থাকবে এটাও পরিষ্কার করে সব জায়গায় লেখা রয়েছে। আরেকটা কথা হচ্ছে যদি স্বশাসিত সংস্থা হয় তাহলে পার্থ চ্যাটার্জি জেলে কেন? আরেকটা কথা যে এতগুলো স্কুল শিক্ষক হারা হয়ে গেল, আমি নিজে একজন ব্যক্তিগত শিক্ষক হিসেবে এটা নিয়ে চিন্তিত। যারা অপরাধী তারা শাস্তি পাক, এটা তো সবাই চায়, কিন্তু এই জেনারেশন আফটার জেনারেশন তারা প্রপার টিচার পাবে না, লেখাপড়া করতে পারবে না। যে প্রতিটি রিপোর্ট অমর্ত্য সেনের কাছে বেরিয়ে এসেছে, শিক্ষার যে একটা সুনামি নেমেছে, এই রায়ে পরিষ্কার, এবং যারা যোগ্য তাদেরও যে চাকরিটা চলে গেছে, সবাই তো একটা হাহাকার স্বাভাবিক। দায়টা তো আমি বলছি এই রায়ের মধ্যেই তো আমরা আলোচনা করছি যোগ্য এবং অযোগ্য। আমরা অযোগ্যদের বিরুদ্ধে নিশ্চয়ই কথা বলছি, যোগ্যদের কেন? আচ্ছা দেখো, একটা বিষয় এই ক্ষেত্রে যে প্রশ্নটা সব থেকে আগে, যে দায় কার? দায় তো কাউকে নিতে হবে, কারণ এতগুলো শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ একেবারে অন্ধকারে চলে গেল।